দর্শক, গতকালকের দিনটা রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। দুটো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এই দেখা করার পেছনে কি কারণ, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আরেকটা ঘটনা হচ্ছে জামাত এনসিপি জোটে একটা বড় ভাঙন। ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের বনিবনা হয়নি। ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই বাকি 10টা দল সংবাদ সম্মেলন করে 253 আসনের সমঝোতার ব্যাপারটা প্রকাশ করেছে। যে ইসলামী দল আজকে তাদের ভিন্ন অবস্থা ব্যক্ত করছে আলাদা সংবাদ সম্মেলন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন। অবশেষে ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জামাত জোটের জন্য বিরাট সুখবর। একটু ভিন্নভাবে আলোচনাটা করছি। দর্শক, বলছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং গণমাধ্যমে খবর হয়েছে শুধু তারেক রহমানের সঙ্গে বৈঠক, তারেক রহমান যাচ্ছেন, তার গাড়ি যমুনার কাছাকাছি, তিনি বৈঠক সারলেন, তিনি আবার ফিরে আসলেন, এই জাতীয় নিউজই হতে দেখেছি। কিন্তু নিউজের ভেতরে অন্তঃসার শূন্য অবস্থায় বেশি দেখেছি। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো মেসেজ বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসেনি। এই না আসার কারণটা কি? এই না আসার কারণটা কি এটা যে সরকার থেকে কিংবা বিএনপি থেকে এটা ডিসক্লোজ করতে চাওয়া হয়নি। দুই পক্ষই এই ব্যাপারটা গোপন রাখতে চেয়েছেন। যদি আবার প্রশ্ন আসে, যদি ব্যাপারটা শুধুই রাজনৈতিক ব্যাপার হয়, যদিও সরকার থেকে বলা হয়েছে তারেক রহমানের সঙ্গে বৈঠকের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এই বৈঠকটা রাজনৈতিক বৈঠক নয়, তাহলে প্রশ্ন আসে যে যমুনাতে তারেক রহমান সপরিবারে গেলেন কেন? দাওয়াত খেতে? প্রফেসর ইউনূসের বাসায় কি কোনো বিশেষ আয়োজন ছিল? তার পারিবারিক কোনো অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে যোগ দিতে পরিবার নিয়ে তারেক রহমান দেখা করলেন প্রফেসর ইউনূসের সঙ্গে? যেখানে কিনা এই ছবিটা দেখে নিন, যেখানে আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের সঙ্গে তার মেয়ে দিনা ইউনূস সহ আছেন, আর তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও আছেন। এই ছবিটা গণমাধ্যমে দেওয়া হয়েছে। এই একটি ছবি গণমাধ্যমে এসেছে, আর একটা ছবি তারা একান্তে কথা বলছেন, এরকম ছবি গণমাধ্যমে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত মানে হচ্ছে যে ভাবনার জায়গা থেকে নিশ্চিত যে এই সাক্ষাৎটা দুইটা ফেসে হয়েছে। একটা ফেসে হচ্ছে সবাই মিলে অন্তরঙ্গ মুহূর্তে ভাব বিনিময় করেছেন, এটা একটা ফেস। আরেকটা ফেস হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূস 1-to-1 বা আর কাউকে ঘরের মধ্যে না রেখে তারা 1-to-1 কথা বলেছেন। এটা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যেহেতু সরকার থেকে বলা হচ্ছে এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এটা রাজনীতি না, সেখান থেকেই এই ব্যাপারটা উৎপন্ন হওয়া খুবই স্বাভাবিক। মানে সেখান থেকে ধারণা পাওয়াটা খুবই সিম্পল একটা ব্যাপার যে এটার সঙ্গে রাজনীতি জড়িত আছে। কখন তারেক রহমান প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করলেন? যখন বাংলাদেশে চলমান ভোটের যে আয়োজন, সেই আয়োজন নিয়ে নানা রকমের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নানা ধরনের অভিযোগ নির্বাচন কমিশন এবং সরকারের নানা রকমের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন জাগছে। এই যে নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন জাগছে, তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির একটা বড় অভিযোগ রয়েছে যে একটা ধর্মভিত্তিক দল, তারা ধর্মকে ব্যবহার করে, ধর্ম অবমাননা করে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছে এবং তাদের কাছ থেকে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করছে, এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে রয়েছে। যদিও অপর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে নির্বাচনের প্রচার অভিযানে তারেক রহমান যখন উত্তরবঙ্গ সফর করতে চাইলেন, এমনি সৌজন্য সফর, সেই সফর যেন তারেক রহমান না করেন, সেটার জন্য নির্বাচন কমিশন থেকে তাকে অনুরোধ করা হলো এবং অনুরোধ তারেক রহমান রাখলেন, তিনি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন। কিন্তু আমরা দেখছি যে নানাভাবে নানা আঙ্গিকে তারেক রহমানের বিপক্ষ যে জোট, সেই জোটের ক্যান্ডিডেটরা সারা দেশে নিজেদের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এমনকি ঢাকাতেই দেখছি একাধিক ক্যান্ডিডেটের ব্যাপারে যেটা মিডিয়া সবসময় তাদেরকে কাভারেজ দিচ্ছে এবং সেই ক্যান্ডিডেটেরা ওপেন নির্বাচনী গণসংযোগ করে বেড়াচ্ছে, যেটা নির্বাচনের আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন। তারেক রহমানকে আপনি উত্তরবঙ্গ সফর করতে দিলেন না, কিন্তু অন্য জোটের অন্য প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনের প্রচার করে যাচ্ছেন। এটা এই যে বৈষম্য, এই বৈষম্যের ব্যাপারে তার কথা হতে পারে, যেটা বিএনপির তরফ থেকে অভিযোগ রয়েছে। আরেকটা যেটা অভিযোগ রয়েছে, সরকার গণভোটের ভোটের ক্যাম্পেইনে নেমেছে। যদিও এখন পর্যন্ত নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়নি। নির্বাচনের ক্যাম্পেইন শুরু হবে 21 তারিখ থেকে। সরকার কৌশলে আগেই নেমেছে এবং সরকার একটা পক্ষ অবলম্বন করছে, সেটা নিয়ে ভিন্ন আরেকটা আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। কিন্তু গণভোটের প্রচারের নামে আমরা দেখছি যে এনসিপি বিশাল একটা ট্রাক নামিয়ে দিয়েছে রাস্তায়, যে ট্রাকের চতুর্পাশে এলইডি স্ক্রিন, এবং সেই এলইডি স্ক্রিনে গণভোটের প্রচার করা হচ্ছে এবং তার সঙ্গে যারা রয়েছেন, সেই গাড়িতে যারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন, ঢাকাতে গতকালকেও দেখা গেছে, সেই ক্যাম্পেইনে কিন্তু শুধুমাত্র গণভোট আসছে না, মূল যে ভোট, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কথাও আসছে। সুতরাং সেটাও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হওয়ার কথা, এটাও বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালট। বাহরাইনের পরে কুয়েত এবং সৌদি আরবে এই পোস্টাল ব্যালট কাণ্ড ধরা পড়ে গেছে। গতকালকে গভীর রাতে সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, তিনি দুটো ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌদি আরবে এক ব্যক্তি 500-র বেশি পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন এবং সেই ব্যক্তির সঙ্গে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে, এটা প্রমাণিত। এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে একটা কোড ব্যবহার করা হয়েছে, যেন ওই কোডটা ব্যবহার করলে সব একই ঠিকানায় যাবে, এবং সেই কোডটা ব্যবহার যারা করেছে তাদেরটা সবই এক ঠিকানায় গিয়েছে। এবং এমন মানুষও তার মধ্যে রয়েছেন, তাদের দলীয় মানুষ বাদ দিয়ে অন্য দলের কিংবা বিএনপির একজন তো অভিযোগই করছেন যে আমি বিএনপির অমুক, আপনি আমার পোস্টাল ব্যালট ওখানে নিয়ে গেলেন কেন, কোন অধিকারে আপনি নিয়ে গেলেন, এই জাতীয় একটা টেলিফোন আলাপ সহ জুলকারনাইন শাহের ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলে এই ব্যাপারটা বের করার চেষ্টার ভিডিও, দুটো ভিডিও এক জায়গায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিয়েছেন। তার আগে বাহরাইনের ঘটনা আমরা দেখেছি, তার মানে অন্তত 3টি দেশে এই ঘটনা প্রকাশিত হয়েছে। এবং এটা নিয়ে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এটা আবেগে করেছে ভোটাররা, যেটা ঠিক হয়নি। কিন্তু নির্বাচন কমিশন তলিয়ে দেখছে না যে ওখানে একটা বড় রাজনীতি হচ্ছে। সম্ভবত এই মুহূর্তে বিএনপির টেনশনের সব থেকে বড় জায়গা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যা শুরু হয়েছে, যে 2-3টা ভিডিও বের হয়েছে, তাতে করে নিশ্চিত যে পোস্টাল ব্যালট টেম্পারিং করার জন্য একটা চক্র কাজ করছে, যেটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। তারেক রহমানের এই বৈঠকের সব থেকে ইম্পর্টেন্ট কথাটা এটা হতে পারে। এই ব্যাপারটা হতে পারে যখন বিএনপি আবার যে পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে সেখানে এমনভাবে সাজানো হয়েছে যেভাবে সাজালে দাঁড়িপাল্লাটা উপরে থাকে, হাত পাখাটা উপরে থাকে, শাপলাকড়িটা উপরে থাকে এবং ধানের শীষটা মাঝখানে চলে আসে ভাঁজের কাছে। সেটা নিয়েও বিএনপি অভিযোগ করেছে। দেখলাম যে বিএনপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করছে এবং এটা নিয়ে সভা সেমিনার করছে। এই ব্যাপারগুলো নিশ্চিত করেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমান খুবই গুরুত্ব সহকারে বলবেন। এই নিয়মিত ব্যাপারগুলো ভোট নিয়ে এক ধরনের শঙ্কা বিএনপির মনে তৈরি হয়েছে, যেটা বিএনপি এর আগে সচেতন ছিল না। এখন হয়তো তারা মনে করছে যে এখন যদি আমরা সচেতন না হই তাহলে খেলাটা শেষ হয়ে যেতে পারে। এই আলোচনা যেমন হতে পারে, তেমনি সাম্প্রতিক সময়ে আরেকটা বড় আলোচনা সামনে এসেছে, সেটা হচ্ছে যে মার্কিন 2 কূটনীতিবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এসেছে। সেই মিটিংয়ে প্রফেসর ইউনূস দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে রিকনসিলিয়েশন ট্রুথ কমিশন, রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ব্যাপারটা হতে পারত যদি আওয়ামী লীগ ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অনুতপ্ত হতো, এই প্রসঙ্গটা এনেছেন। এবং সাম্প্রতিক সময়ে মার্কিনী কর্তৃপক্ষের মুখে আওয়ামী লীগের প্রসঙ্গ, আওয়ামী লীগকে কীভাবে ভোটে আনা যায়, কীভাবে রাজনীতিতে আনা যায়, 4 ব্রিটিশ এমপির আবারও পুনরায় চিঠি, বাংলাদেশ সরকারকে পুনরায় চিঠি ইনক্লুসিভ নির্বাচনের জন্য, ভারতের অব্যাহত চাপ, আমেরিকার নতুন রাষ্ট্রদূতের বাংলাদেশে আগমন, সেখানে কোনো নতুন বার্তা আসলো কিনা, এরই মাঝে আমেরিকা বাংলাদেশ বেশ কিছু দেশের ভিসা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা, অনেকগুলো আন্তর্জাতিক ইস্যু রয়েছে এবং নিশ্চিত করে তারেক রহমানের সঙ্গে সেই আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনার প্রেক্ষাপট রয়েছে। যদি এই ব্যাপারগুলো, আন্তর্জাতিক ইস্যু, দেশীয় ইস্যু, নির্বাচনের ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে যদি আলোচনার কিছু নাই থাকতো, তাহলে তারেক রহমান তার মূল্যবান ভোটের আগে তার মূল্যবান সময় নষ্ট করে সপরিবারে আমার মনে হয় যে যমুনাতে যেতেন না। এবং এই সপরিবারে যাওয়া এবং প্রফেসর ইউনূসের সঙ্গে তার মেয়ে দিনা ইউনূসের উপস্থিতি, এই ছবিটা প্রকাশ করাটাও হয়তো একটা কৌশল, যেন মানুষের কাছে এই ভাইবটা তৈরি হয় যে এটা একটা পারিবারিক মিলন মেলা হয়েছে, এটার সঙ্গে রাজনীতি সম্পর্কিত নয়। কিন্তু তারেক রহমান যমুনাতে যাবেন, সেখানে রাজনৈতিক আলোচনা হবে না, যখন কিনা রাজনৈতিক অনেকগুলো সংকট আমাদের সামনে দেখা দিচ্ছে। সেটা কি বিশ্বাসযোগ্য? দর্শক, আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগের ইস্যু আবার উঠে আসা, রিকনসিলিয়েশনের কথা আসা, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসা, ব্রিটিশ এমপির চিঠি আসা, আমেরিকান কূটনীতিবিদদের নতুন করে এই প্রসঙ্গ আবার তুলে ধরা, আমেরিকান নতুন রাষ্ট্রদূতের এসেই তার মিশন শুরু করে দেওয়া, বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাওয়া, ব্যাপারগুলো কি খুবই গুরুত্বহীন? আপনার মতামত? মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন, এবং সে কারণে সার্জিও গোর যেমন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, এবং নয়াদিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খল অবস্থা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা 12 ফেব্রুয়ারি, তাই নয়, খলিলুর রহমানকে
যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে, পল কাপুর, সার্জিও গোর, এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন, সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন, তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত। এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা, যে উদ্বেগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা। ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনূস সরকার যে ধরনের উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন, বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে, যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও। এসব কারণে এখন নির্বাচনের যখন আর 1 মাসও সময় বাকি নাই, ট্রাম্প প্রশাসন সরাসরি 2জন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান। এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে। ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই 2 ব্যক্তিকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটাও মার্কিন দূতাবাসের, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে, এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা, এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে, যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে, তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ নির্বাচনটা করতে পারবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, পরেও নয়। এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। তার মানে মার্কিন প্রশাসনের এমনকি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগে বা পরে নয়। তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম, যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন, যে সেই উদ্বেগটা প্রকাশেই যে বিশেষ 2 দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয়, বিশ্বাস করুন আমি সার্জিও গোরকেও সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে, তার প্রমাণ যে 2জন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন, এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন 2জন ব্যক্তিকে, সিনিয়র 2জন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই। তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়ে। কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো, তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না, একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে, সেই উদ্বেগ তখন জানিয়েছিল। সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের 5 দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল। এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে, তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে। এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না, তার প্রমাণ যে এ সময়ে এই 2জন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল। এবং কোন 2জন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন, যে 2জন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে, আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট এবং তিনি ন্যাশনাল
ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন, তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের, মানে নাগরিক অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়। এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন, তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন। তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি, তিনি মর্স এইচ ট্যান, তিনি ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস, মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস, তার একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক, মানে তিনিও আইনের মানুষ, এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন। শুধু তাই নয়, তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন। তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনূস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, মানে সত্য এবং পুনর্মিলন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে পারস্পরিক এক রকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের যে অবসান হলো, তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন, ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনূসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন। কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনূসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সাড়া মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাব নিয়ে, এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে, দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনূসের সঙ্গেই কথা বলবে। ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন, তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস বা সরকারি বার্তা সংস্থা, মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না, কাজেই এখনো সে সময় আসেনি। এ ধরনের মানে বাক্য, বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই। কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি, এমনকি শেখ হাসিনার আমলেও, এবং আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি, কাজেই আমরা এই ব্যাপারটা দেখব। কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি, এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না। মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন বিরাট লটবহর নিয়ে, তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস, রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে। পরে বিবিসি লিখলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি। আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানভুক্ত করে নেবেন। মাহাথির মোহাম্মদকে সাংবাদিকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন, সিনিয়র যে দুই দূত, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে। এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে, কিন্তু সেগুলো জানা যায় না বটে। তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসনকে, যিনি 15 তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল। সেই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের উপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে। সেই খবরটা আগে থেকেই ছিল, কারণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ, তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন
অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে, কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই, মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে, সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয়, অবশেষে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জামাত জোটের জন্য বিরাট সুখবর, একটু ভিন্নভাবে আলোচনাটা করছি। দর্শক, বহুল প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত সেই দায় মুক্তি আইন উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এখন জাস্ট রাষ্ট্রপতি স্বাক্ষর, গেজেট শেষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কাতারে প্রবেশ করলো আমাদের 24শে জুলাই যুদ্ধ। 71 সালের মুক্তিযোদ্ধাদের মতো প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত স্ট্যাটাস পাচ্ছে 24শে জুলাই যোদ্ধারা। হ্যাঁ, চোখের সামনে ঘটিত বিষয় নিয়ে এতটা উত্তেজনা থাকে না, কিন্তু একটা পর্যায়ে ইতিহাসে যখন, যেমন যে প্রজন্ম, যেমন যুদ্ধ নিয়ে আমাদের পড়াশোনা বেশি, কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে 71-এ, তারা এগুলো নিয়ে কোনো বই বুঝতেই পারে না। আর তারা তো চোখের সামনে দেখেছে, বলে গন্ডগোলের বছর। 2 বছর বই পড়ে জানো, আর আমি তো সরাসরি দেখছি। এই জন্য জুলাই যুদ্ধ, 24 যুদ্ধ, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এটা নিয়ে আমরা তো ওইভাবে গবেষণা করি না, কারণ আমরা তো দেখেছি। কিন্তু পরবর্তী প্রজন্ম আজ থেকে 20, 30, 40 বছর পর তখন এটা নিয়ে থিসিস করবে, গবেষণা করবে। তাদের কাছে 71 মুক্তিযুদ্ধের মতোই জুলাই যুদ্ধ আরেকটা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইউনূস সরকার কিন্তু সব বন্দোবস্ত করে দিয়েছেন। কি 71-এর মুক্তিযোদ্ধারা দায় মুক্তি পেয়েছিল, যে মুক্তিযুদ্ধকালীন মিন্স, এখানে আরো একটু বিষয় আছে আপনাদের অবগতির জন্য জানাই। মুক্তিযুদ্ধ মূলত 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর, কিন্তু না, 16 ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত যারা রাজাকারদের হত্যা করেছে, শান্তি বাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে মুক্তিযোদ্ধারা, বিহারীদের হত্যা করেছে, এগুলোর জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন দখল বা বিভিন্ন ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধারা যা করেছেন সবকিছু দায় মুক্তি। এর মানে দায় মুক্তি, এটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা ঐতিহাসিক কোনো ক্ষেত্রে হয়। দায় মুক্তিতে কি প্রথমে বলি আপনাকে, যেমন আপনি একটা দেশের নাগরিক, আপনি রাষ্ট্রের আইন মানবেন, সেখানে প্রশাসন, পুলিশ আপনার বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করবে, ইটস নর্মাল, আপনি সেটা মেনে নিতে বাধ্য থাকবেন। কিন্তু যদি এমন হয় যে না, পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ নিয়ে, তখন আপনি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন, তখন তাদেরকেও আপনি হত্যা করলেন। তাই এই ক্ষেত্রে আপনার কোনো বিচার হবে না। এটা সাধারণত যুদ্ধকালীন সময় হয়, যে ওরা হামলা করেছে, আমরা করেছি, 2 পক্ষই মরেছে, অতএব পরাজিত শক্তির বিচার হবে, বিজয়ী শক্তির বিচার হবে না। দায় মুক্তির মূল কথা এটাই। 1971 সালে কিন্তু শুধু 16 ডিসেম্বর পর্যন্ত না, ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং ওই সময়, যে সময়টার জন্য দায় মুক্তি দেওয়া হয়, ওই সময়টার জন্য সকল আইনের সকল মামলা অটো বাতিল হয়ে যায়। যেমন জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ঘটনার জন্য কোনো মামলা যদি হয়ে থাকে, তাহলে অটো বাতিল হয়ে যাবে, ওটার জন্য কোনো আবেদনই করা লাগবে না, এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। সহজভাবে যদি বলি, কোনো পুলিশ হত্যা, কোনো আওয়ামী লীগ হত্যা, কিংবা কোনো থানায় আগুন দেয়া, কিংবা মেট্রো রেল ভাঙচুর করা, সেতু ভবনে আগুন দেয়া, নরসিংদী কারাগারে ভাঙচুর, এইসব বিষয়ে কোনো মামলা হতে পারবে না। দায় মুক্তি ফাইনালি দেওয়া হয়েছে। এখন এটা এর মধ্য দিয়ে শুধু কি কিছু ব্যক্তি হয়রানি থেকে বেঁচে গেল না, এর মধ্য দিয়ে 24-এর বিপ্লব একটা মুক্তিযুদ্ধের কাতারে স্থান পেল। শুধু এটা না, দায় মুক্তির মাধ্যমে একটা জনযুদ্ধের মতো একটা আলাদা স্ট্যাটাস পেল জুলাই যুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা অধিদপ্তর আছে, জুলাই নিয়ে আলাদা অধিদপ্তরের মোটামুটি ফাইনালাইজেশন কিন্তু হয়েছে, আপনারা জানেন কিনা। জুলাই নিয়ে আলাদা অধিদপ্তর, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম নাটক, সিনেমা, উপন্যাস আছে, তো এটা নিয়েও সেরকম চলছে। সামনে বইমেলায় অলরেডি অনেক বই বের হয়েছে, উপন্যাস বের হয়েছে, সামনে আরো বের হবে, গত বছরই বের হয়েছে। সিনেমা করা হবে, রাষ্ট্রীয় অর্থায়নে সিনেমা করা হবে, অনেক ডকুমেন্টারি করা হয়েছে অলরেডি। এবং মুক্তিযোদ্ধাদের যেরকম ক্যাটাগরি আছে, ক্যাটাগরিক্যালি তারা ভাতা পায়, জুলাই যোদ্ধারাও ক্যাটাগরিক্যালি ভাতা পাবে। এবং মুক্তিযুদ্ধের শহীদরা যেরকম মর্যাদা পায়, জুলাই শহীদরাও সেরকম মর্যাদা পায়। এবং মুক্তিযোদ্ধাদের যেরকম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, ওরকম জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এখানে এটা একটা কাঙ্ক্ষিত জায়গায় এটা পৌঁছেছে, ইউনূস সরকার করে গিয়েছে। এটা কোনো সরকারে আসলে এটা পরিবর্তন করবে। এরপরে তো সরকার আসবে জামাত এনসিপি সরকার, তারা তো পরিবর্তন না, তারা তো এটাকে আরো উন্নত করবে, তারা জুলাইকে আরো মর্যাদা দিবে। এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে 71 মুক্তিযুদ্ধের পর যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সংবিধান, সেটা ভারত করে দিক আর যে করে দিক, যেহেতু ভারত স্বাধীন করে দিয়েছে, ভারত সংবিধানটা ঠিক করে দিয়েছিল, এখন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর একটা জুলাই সনদ ভিত্তিক সংবিধান, এই জুলাই সনদই হচ্ছে নতুন সংবিধান, এটা পাশ হবে গণভোটের মাধ্যমে। অসাধারণ। কিন্তু সেটা জামাত শিবিরের জন্য সুখবর কি, এনসিপি মানে যাদের জন্য এই দায় মুক্তি, তারা তো বেসিক্যালি জামাত জোট। এই দায় মুক্তির প্রশ্ন যদি আসে, হ্যাঁ, জুলাই যোদ্ধা
জামাতে আছে, শিবিরে আছে, বিএনপিতে 2-4 জন আছে, কিন্তু বেসিক্যালি দায় মুক্তিটা এখানে সরাসরি রিলেটেড এনসিপির জন্য। তো সেই এনসিপি কিন্তু জামাত জোটে, এটা জামাত জোটের জন্য একটা সুখবর। এবং জুলাই ভিত্তিক রাজনীতি এনসিপি করছে, জামাত করছে। অতএব যদি জুলাই একটা জনযুদ্ধের মতো মর্যাদা পায়, তাহলে সেই যুদ্ধে নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে 71 মুক্তিযুদ্ধের পর যেরকম আওয়ামী লীগ ক্ষমতার হকদার ছিল, এবার এনসিপি জামাত ক্ষমতার হকদার, এটাও তাদের জন্য সুখবর। তো সরকার যেভাবে আইন করছে এটা ওইরকম 71-এর কাছাকাছি। আমি তুলনা করছি, একটার সাথে একটা তুলনা, 71 মহান, 24 মহান। একটা এক এক জায়গা থেকে, কোনো জায়গা থেকে 71 পৃথিবীর যে কোনো কিছুর সাথে অতুলনীয়, আবার কোনো ক্ষেত্রে 24 যে কোনো কিছুর সাথে অতুলনীয়। অতএব দুইটার সাথে তুলনা করছি না, তুলনা করার কিছু নেই, প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। যেমন 71-তে আমরা সশস্ত্র যুদ্ধ করেছি, আমরা জানতাম যারা সরাসরি গুলি করে হত্যা করবে, এবং আমাদের অস্ত্র ছিল, ভারত অস্ত্র দিয়েছে, ট্রেনিং ছিল। কিন্তু 24-এ দেখেন সরাসরি হেলিকপ্টার থেকে গুলি, 200-র মতো শিশু হত্যা করেছে। আপনি চিন্তা করেন, মায়ের কোলে থাকা শিশু, দুধের শিশুকে হত্যা করেছে, কি বিভৎসতা! এটা আপনি কিসের সাথে তুলনা করবেন? হেলিকপ্টার দিয়ে গুলি, ঘরের মধ্যে গুলি, গণকবর, কি নাই 24-এ? এমন কোনো ট্রেনিং ছিল না। ওদের হাতে ছিল স্নাইপার থেকে শুরু করে ভারী অস্ত্র, চাইনিজ রাইফেল, আর আমাদের হাতে ছিল ক্রিকেট স্টাম্প, ছররা আর ইটের টুকরা। ইটের টুকরো নিয়ে যুদ্ধ করে ভারত, চীন, রাশিয়া, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে সবাই যে পক্ষে ছিল সেই পক্ষকে এই তরুণরা পরাজিত করেছে। তাদের দায় মুক্তি, তাদের স্ট্যাটাস। অতএব আমরা দেখতে পাচ্ছি জুলাই ভিত্তিক এক বাংলাদেশ, জুলাই মহান, জুলাই একটা ইতিহাস। অনেক সমালোচনা সত্ত্বেও এই দায় মুক্তি আইন আমাদেরকে ইতিহাসের এক মাহেন্দ্র করে নিয়ে গেল।